আমি করিম শেখের বউ। নাম শুনে নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছ। এখন নিশ্চয়ই আমার সাথে দেখা করতে তোমার আর কোনো অসুবিধা নেই। লোকের মুখে শুনেছি তুমি নাকি এ বাড়িতে আগুনে পুড়ে আত্মহত্যা করেছ, আর তারপর থেকেই তোমাকে এ বাড়িতে মাঝে মাঝে দেখা যায়। দয়া করে দেখা দাও। তুমি যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছো, সেই কষ্টের মধ্যে দিয়ে এখন আমিও যাচ্ছি। তোমার সাথে আমার দেখা করা খুব বেশি প্রয়োজন। কি বললি? তুই করিম শেখের বউ? ওই শয়তানটা বুঝি আবার বিয়ে করেছে? আর শোন, আমি আত্মহত্যা করিনি, ওই শয়তানটা আমাকে হত্যা করেছে। এই বাড়িতে আগুনে পুড়ে মেরেছে আমাকে। অনেক হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু আমার উপর ওর একটুও দয়া হয়নি। সত্যি কথা বলতে আমিও লোকের কথাই বিশ্বাস করিনি। আমারও মন বলছিল যে ওই শয়তানটা তোমাকে হত্যা করেছে। কিন্তু তুমি এতদিন কেন তোমার হত্যার প্রতিশোধ নাওনি? যদি নিতে, তাহলে ওই শয়তানটা আমাকে বিয়ে করে আমার জীবনটা এভাবে নরক করতে পারতো না। আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই তো আমি এখনও পর্যন্ত এখানে আছি। কিন্তু আমাকে মেরে ফেলার পর শয়তানটা এ বাড়িতে আর একবারও আসেনি। ওর মতো কুচক্রি মনের মানুষ পৃথিবীতে অনেক কমই আছে। শোন তাহলে, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। কিশোরী থেকে মাত্র যুবতী হয়ে উঠেছি। দেখতে সুন্দরী ছিলাম বলে গ্রামের বিভিন্ন জায়গা থেকে আমার জন্য সম্বন্ধ আসতো। একদিন করিম শেখ তার চাচাকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। ওর চাওয়া পাওয়া ছিল অনেক, কিন্তু বড়লোক বাড়ির ছেলে ছিল বলে বাবা তেমন কিছু গায়ে মাখেনি। ভেবেছিলেন মেয়ে আমার সুখেই থাকবে। বাবা তার জীবনের সমস্ত সঞ্চয় বিলিয়ে দিয়ে আমাকে ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন। বিয়ের 2 মাস পর্যন্ত বাবা আমার শ্বশুরবাড়িতে খাবার দাবার জামা কাপড় প্রচুর পরিমাণে পাঠাতে লাগলেন। এতে করে আমার শ্বশুর আমার স্বামী খুব খুশিই ছিল। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন বাবার ব্যবসায় ভাটা পড়ল। তার উপরে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিল যখন আমার দেবর বিয়ে করলো। এতদিন পর যখন এসেছো, খালি মুখে তো যেতে দেব না। আজ সকালে ছোট বউয়ের বাড়ি থেকে বিশাল বড় এক কাতলা মাছ পাঠিয়েছে। ওটাই তো দেখলাম দুই বউ মিলে কেটে বেছে একেবারে পরিষ্কার করে রেখেছে। আজকে কাতল মাছের কালিয়া রান্না হবে। না খেয়ে কিন্তু যেতে দেব না, বলে দিচ্ছি। তোমার কি কপাল গো আপা! ছেলে শ্বশুরবাড়ি থেকে জামা কাপড় পাঠাচ্ছে, বড় বড় কাতল মাছ পাঠাচ্ছে, সেগুলো খাচ্ছ। ও আপা, এইরকম কোনো পাত্রী যদি তোমার হাতে থাকে আমাকেও বলো না। আমার ছেলেটাকে তো জানোই, কিচ্ছু করে না, বদের হাড্ডি একটা। এরকম একটা পাত্রী পেলে আমার জন্য একটু সুবিধা হতো, বুঝোই তো। এরকম ছেলের বউ কি আর সবসময় পাওয়া যায় রে? কপাল লাগে রে কপাল। আমার বড় বউকেই দেখ না, 3 মাস হয়ে গেল বাপের বাড়ি থেকে জিনিসপত্র পাঠিয়েছে, আর কোনো খবর বৃত্তান্ত নেই। আর ওইদিকে আমার ছোট ছেলে শ্বশুর বাড়ি থেকে প্রতি মাসে ব্যাগ ভরে ভরে বাজার, নতুন নতুন জামা কাপড় আসছে। গত মাসেই তো 5,000 টাকা দিয়ে ছেলেকে একটা স্যুট বানিয়ে দিয়েছে। না দেখলে বিশ্বাসই করবে না। বড় কপাল মা, বলে ছোট ছেলের একটু জন্য এরকম একটা শুনবেন? শ্বশুর বাড়ি পেয়েছি, বুঝেছো? ওই দেখো, বলতে না বলতে আমার লক্ষ্মী বৌমা এসে দাঁড়িয়েছে। বলো মা, কি বলবে? মা, তখন কাতল মাছটা করতে ব্যস্ত ছিলাম বলে শাড়িটা আপনাকে দেয়া হয়নি। আমার বাবা আপনার জন্য পাঠিয়েছে। ও মা, শাড়ি পাঠিয়েছি বুঝি? দেখেছো, এইরকমই প্রতি মাসে শাড়ি, তোমার দাদার জন্য পাঞ্জাবি লুঙ্গি, এগুলো তো পাঠাচ্ছেই। তা এইরকম ছেলের বউ আমি কোথা থেকে তোমাকে খুঁজে দিই বলো দেখিনি? এই যে বড় বউ, দেখো দেখো, ছোট বউয়ের বাড়ি থেকে আমার জন্য কি সুন্দর শাড়ি পাঠিয়েছে দেখো। কতদিন ধরে বলছি, 3 মাস হয়ে গেছে তোমার বাপের বাড়ি থেকে যে এখনো পর্যন্ত কোনো জামা কাপড় বাজার সদাই পাঠাচ্ছে না। বলি হয়েছেটা কি, একদিন যে একটু খবর নিয়ে আসো। এরপরে ছেলে যদি তোমার গায়ে হাত তোলে আমার কিন্তু কিছু করার থাকবে না, এই বলে দিলাম। আমি কাল সকালে গিয়ে খবর নিয়ে আসবো মা, আপনি কোনো চিন্তা করবেন না। এই নে দাদা, তোর নতুন পাঞ্জাবি। গত মাসে না একটা নতুন পাঞ্জাবি দিলি? আবার পাঞ্জাবি? আরে ওইটা তো গত মাসের পাঞ্জাবি, এটা এই মাসের পাঞ্জাবি। আমার বউয়ের বাড়ি থেকে পাঠিয়েছে। তোমাকে তো কতবার করে বললাম যে বউকে একটু টাইট দিয়ে রাখো, না হলে হাত থেকে বেরিয়ে যাবে। তোর কাছ থেকে আমার পরামর্শ নেওয়া লাগবে না, আমারটা আমি বুঝে নেব। 3 মাস হয়ে গেল,
তোমাদের বাড়ি থেকে এখনো পর্যন্ত যে কোনো নতুন জামা কাপড় বাজার পাঠাচ্ছে না? তুমি কাল সকালেই তোমার বাপের বাড়ি যাবে, গিয়ে বলে আসবে 3 দিনের মধ্যে যেন আমাদের বাড়িতে বাজার সদে আর নতুন জামা কাপড় আসে, না হলে ছোট ভাইয়ের কাছে আমার কোনো মান সম্মান থাকছে না। তুমি তো জানোই বাবার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আর তারপর থেকেই বাবা দেনা দায়ে একেবারে জর্জরিত। আমি এখন তার কাছে কোন মুখে নতুন জামা কাপড় আর বাজার সদাই চাই বলো তো? ওইসব আমি কিছু জানি না। কালকে তুই তোর বাপের বাড়ি যাবি ব্যাস, না হলে আমি অন্য রাস্তা দেখব। কেমন আছো মা? রূপালি এসেছিস? আয় মা, এখানে এসে বস। বাবা কোথায় মা? বাবার শরীরটা কি ভালো আছে? তোর বাবার শরীরটা ভালো নেই, পাওনাদারদের টাকা কিভাবে শোধ করবে সেই চিন্তায় চিন্তায় একেবারে অসুস্থ হয়ে গেছে। তা তুই এসব ছাড় না মা, তুই কেমন আছিস বল। কী রে মা, উঠে দাঁড়ালি যে? বস, তোর বাবা তো এখনই চলে আসবে। না মা, এখন আর বসবো না, বাবা কেমন আছে সেটাই জানতে এসেছিলাম। আমি যাই মা, পরে আরেকদিন আসবো। আমি যা যা বলেছি তোর বাবাকে সব বলে এসেছিস? আমার কিন্তু 3 দিনের মধ্যেই সব কিছু চাই, না হলে তোর রক্ষে নেই। আমি বাবাকে কিছুই বলিনি। বর্তমানে তিনি দেনা দায়ে একেবারে জর্জরিত। আমার দ্বারা কিছুতেই সম্ভব না তার কাছে এখন এইসব চাওয়া। কি বললি? তোর এত বড় সাহস! অনেকদিন মার খাস না তাই না? দাঁড়া, আজকে হবে তোর। কাপুরুষ কোথাকার! তুমি আমাকে মারো কাটো যাই করো, আমার দ্বারা আমার বাবার কাছে কোনো কিছু চাওয়া সম্ভব না। আর শোনো, আমার বাবা আর কোনোদিন তোমাকে কোনো কিছু দেবে না, বুঝতে পেরেছো? পানি তো দেখছি মাথার উপর দিয়ে উঠে গেছে। কাল সকালের মধ্যে এর একটা কিছু কর। যদি একবার বিদ্রোহ করে আর কিন্তু সামলাতে পারবি না। তুমি চিন্তা করো না মা, কাল সকালের মধ্যেই আমি ওর একটা ব্যবস্থা করছি। আজকে পুকুরের চারপাশ ঘিরে চারা গাছ লাগাবো। তুই হাতের কাজ সব শেষ করে আমার সাথে পুরনো বাড়িতে চল, ওখান থেকে শাবল আর কোদাল নিয়ে আসতে হবে। কিন্তু হাতে যে আমার এখন অনেক কাজ, রান্নাবান্না সব পড়ে আছে। তোমার সাথে গেলে মা কিন্তু খুব বকাবকি করবে। সে আমি দেখে নেব, তোরা তো চিন্তা করে লাভ নেই। তুই তাড়াতাড়ি হাতের কাজ করে নে, আর যে কাজে যাচ্ছি সেটা তুই ছাড়া হবে না, বুঝেছিস? শোন, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুই ভিতর থেকে গিয়ে কোদাল আর শাবলটা নিয়ে আয়। এ কি, তুমি দরজা বন্ধ করলে কেন? কি মতলবে আমাকে এখানে নিয়ে এসেছো বলো তো? তোকে মারার মতলবে এখানে নিয়ে এসেছি। তোকে দিয়ে আমার আর বিন্দুমাত্র লাভ নেই, তাই ভাবলাম তোকে মেরে ফেলাটাই ভালো। তোর বড্ড বার বেড়েছে, তাই এই বাড়িতেই আজকে তোর ভবলীলা সাঙ্গ করব আমি। আমাকে মেরো না, আমাকে মেরো না, তোমার দুটি পায়ে পড়ি, দরজাটা খুলে দাও। তোমার দুটি পায়ে পড়ি, দরজাটা খুলে দাও, আমাকে মেরো না। কে কোথায় আছো, বাঁচাও। ওই শয়তানটা তোমাকে এত মর্মান্তিক মৃত্যু দিল, আর তুমি এখনো চুপ করে বসে আছো, কিছুই কি করবে না? এই বাড়িতে না এলে আমি ওর কিছুই করতে পারবো না। ও ভীষণ লোভী, আমি জানি ও কি করলে এই বাড়িতে আসবে। তুমি সাহায্য না করলে এই কাজ আমার দ্বারা করা সম্ভব না। দয়া করে আমাকে সাহায্য করো। এই শুনছো? আরে এই, একটু শোনো না। আহা, শোনো না, তোমার সাথে জরুরি কথা আছে, ওঠো। সকাল সকাল তুমি আমাকে কি এমন রাজ্যপাঠ শোনাবে শুনি? এই, মাথাটা গরম করো না, ঘুমাতে দাও। ডাকছে কি আর সাধে? শোনোই না, আমি না আজকে খুব ভালো একটা স্বপ্ন দেখেছি তোমাদের যে পুরনো বাড়িটা আছে না, ওই যে যে ঘরটা আগুন লেগে পুড়ে গেছে, ওই ঘরের ঠিক মাঝখানে মাটির নিচে
এক কলসি হিরে জহরত লুকোনো আছে। আমি বলি কি, চলো না একবার গিয়ে দেখিয়ে আসি। ভোরবেলা স্বপ্ন কিন্তু সত্যি হয়। আরে এই, উঠোই না। দিলি তো সকাল সকাল ঘুমটা চটকে। আর একটা কথা বলবি তো আমার হাত আর তোর গাল, কথাটা মনে রাখিস। বড় এসেছেন স্বপ্নওয়ালি। এই শোনো, আমি ভেবে দেখলাম ভোরের স্বপ্ন সত্যি হলেও হতে পারে। আমাদের ওখানে একবার যেয়ে দেখা উচিত, কি বলো? তুমি যাবে বলছো? সত্যি? তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি কোদালটা নিয়ে নাও। এখন দুপুরবেলা ওখানে তেমন কেউ থাকে না, আমাদের কাজের সুবিধাই হবে। শোনো, আমি বরং এখানে দাঁড়িয়ে পাহারা দিই, তুমি ভেতরে যাও। কেউ এলে আমি আওয়াজ দেব। আজ এতদিন পরে আমি আমার প্রতিশোধ নেব। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বড় যন্ত্রণায় ছিলাম আমি এতদিন। আর তার সাথে সাথে তোমাকে বিদায়ও জানাচ্ছি, কারণ এরপর থেকে তোমার সাথে আমার আর কোনো দিনও দেখা হবে না। তুমি তোমার প্রতিশোধ নাও। করিম শেখের মতো মানুষদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমাকে পুড়িয়ে মেরেছে, কোন দিন আমাকে পুড়িয়ে মারবে। এরপর এই সংসারে আরেকটি মেয়ে আসবে, তার সর্বনাশ করবে। এর থেকে ভালো তুমি তোমার প্রতিশোধ নাও, মেরে ফেলো ওই শয়তানটাকে। এ কি, এ কি তুই? তাহলে কি লোকের মুখে যে কথাগুলো শুনেছি সেটা সত্যি? মারিস না আমাকে, ছেড়ে দে বলছি। আ